जय हिंद। आजकेर भिडियोते আমরা WBP প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। দেখো আজকের ভিডিওতে আমরা গড় চ্যাপ্টারের 10টা অঙ্ক সলভ করব। দেখো এর আগের ভিডিওতে আমরা গড় চ্যাপ্টারের 20টা অঙ্ক সলভ করেছি, আজকে আরো 10টা অঙ্ক সলভ করব। তো দেখো আজকের প্রথম প্রশ্নটা কি আছে। দেখো আজকের প্রথম প্রশ্নটা কি বলেছে, খুব ভালো একটা অঙ্ক, ঠিক আছে, অঙ্কটা খুব ভালো। আর এই অঙ্কটা আমরা দুভাবে করব। দেখো আমি যখন তোমাদেরকে এই অঙ্কটা করার সেকেন্ড নিয়মটা বলে দেব বা সেকেন্ড ট্রিকটা বলে দেবো, তোমরা ভাববে যে কত সহজে এই অঙ্কটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে, আমাদেরকে অনেক কোনো কিছুই করতে হবে না। কিন্তু সেটা করার আগে আমরা অঙ্কটা কি করে করতে হয় সেটা আগে দেখবো, তারপর আমি তোমাদেরকে ট্রিকটা বলে দেবো, ঠিক আছে। দেখো কি বলেছেন যে একটি হোস্টেলে ৩৫ জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন ৪২ টাকা করে বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়। তাহলে প্রতিদিনের গড় খরচ কত টাকা ছিল, ঠিক আছে, প্রথমে প্রতিদিনের গড় খরচ কত টাকা ছিল সেটা বলেছে, ঠিক আছে। তো এবারে ধরে নাও, আমরা ধরে নিচ্ছি যে প্রতিদিন মাথাপিছু একজন ছাত্রের প্রতিদিন খরচ ছিল ধরে নাও x টাকা। তাহলে ৩৫ জনের মোট একদিনের খরচ কত হতো, ৩৫x টাকা। তার মানে প্রথমে প্রতিদিনের খরচ কত ছিল, ৩৫x টাকা। প্রথমে প্রতিদিনের খরচ কত, ৩৫x টাকা করে খরচ হতো প্রতিদিন, হলো। এবারে কি বলেছে, ছাত্র সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পেল, তার মানে এখন কতজন ছাত্র সংখ্যা হলো, এখন হলো ছাত্র সংখ্যা ৪২ জন হলো। কিন্তু এর ফলে কি হলো, প্রতিদিনের যে মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে গেল। তার মানে আমি যে মাথাপিছু খরচ x টাকা ধরেছিলাম, এখন মাথাপিছু খরচ কত হয়ে গেল, x-1, এখন হয়ে গেল এটা মাথাপিছু খরচ। এর ফলে কি হলো, প্রতিদিনের মেসের খরচটা কি ৪২ টাকা করে বৃদ্ধি পায়। তার মানে এখন এই ৪২ টাকা করে ৪২ জনের যদি আমি x-1 টাকা করে ধরি প্রতিদিনের খরচ, এটা সমান সমান কি হবে, সমান আগের যে এই ৩৫x করে খরচ হতো তার সাথে আরো ৪২ টাকা বেশি খরচ হবে এখন। তাহলে এটাকে সলভ করো, বুঝতে পারলে কি না। এখন এটা তার মানে এখন ৪২ জনের x-1 টাকা করে গড়ে খরচ হচ্ছে ৪২ ইন্টু x-1, এটা হচ্ছে একদিনের খরচ। এটা কি আগে যেটা খরচ হতো ৩৫x, তার থেকে ৪২ টাকা বেশি, তো এটাই লিখলাম। এখান থেকে আমরা সলভ করি, দেখো কত হবে, ৪২x মাইনাস ৪২ ইজুয়াল টু ৩৫x প্লাস ৪২, ঠিক আছে। দেখো এই ৪২x ৩৫xটা দিকে আসলে মাইনাস ৩৫x ইজুয়াল টু এই ৪২টা দিকে গেলে প্লাস 42। দেখো এদিকের ৪২ আবার কেটে দিও না তোমরা, কারণ কি এখানে সিম্বলগুলো কিন্তু আলাদা, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে। যদি দুটোই মাইনাস বা দুটোই প্লাস থাকতো তাহলে আমরা কাটতে পারতাম, কিন্তু এখানে কাটতে পারবো না, ঠিক আছে। তাহলে এখানে কত হলো, 7x ইজিক্যাল টু 84, 7x ইজিক্যাল টু 84। 7 দিয়ে কাটো, কত হবে, 7 থেকে 7, 7 দুগুণা 14, মানে x ইজিক্যাল টু কত হয়ে গেল 12। x ইজিক্যাল টু কত, 12। আমাদেরকে তো x চাইনি, আমাদের কি চেয়েছে, প্রথমে প্রতিদিনের গড় কত টাকা খরচ ছিল। আমাদের x আমরা কি ধরেছিলাম, মাথাপিছু খরচ, একজনের মাথাপিছু খরচ x টাকা। তাহলে প্রথমে প্রতিদিনের খরচ কত হতো, 35 ইন্টু x, তার মানে এটা আমাদেরকে বের করতে লাগবে। তার মানে 35 গুণ 12, এটা বের করতে লাগবে। দেখো 12 দিয়ে কাটো, 12 5 60, 60 শূন্য হাতে থাকলো 6, 12 12 12 36, 36 আর 6 কত হবে 42, 36 আর 6 কত 42, তার মানে 420 টাকা হয়ে গেল আমাদের উত্তর। তার মানে প্রতিদিনের খরচ কত, 420 টাকা। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল। তো দেখো এটা ছিল প্রসেস অঙ্কটা করার। এবারে ট্রিকটা কি করে কাজে লাগবে, দেখো কি বলেছে এখানে, যে একটি হোস্টেলে ৩৫ জন ছাত্র ছিল, এবারে ছাত্র সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পেল, মেসের খরচ ৪২ টাকা বৃদ্ধি পায়, মাথাপিছু গড় খরচ 1 টাকা করে কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত টাকা ছিল এটা বের করতে বলেছে। এবারে আমরা ধরে নিচ্ছি যে মাথাপিছু খরচ একজনের x টাকা, তাহলে প্রথমে ৩৫ জনের খরচ কত হবে, ৩৫x টাকা। তার মানে এই ৩৫x এর ভ্যালুটাই আমাদেরকে বের করতে হবে, ৩৫x এর ভ্যালুটাই বের করতে হবে। তার মানে আমরা বলে নিতে পারি যে এই ৩৫xটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার।
এবারে 35x যদি অ্যান্সার হয়, তার মানে এখানে যেটা আমাদের উত্তর হবে অপশনগুলোতে যেটা দেওয়া আছে, তার মানে এটা নিশ্চয়ই 35 দিয়ে ভাগ যাবে, নিশ্চয়ই 35 দিয়ে ভাগ যাবে, তবেই তো সেটা আমাদের 35x অ্যান্সার আসবে উত্তরগুলো। তার মানে যেটা 35 দিয়ে ভাগ যাবে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। এবার 35 দিয়ে ভাগ যাবে মানে কি, সেটা 7 দিয়ে ভাগ যাবে, সেটা 5 দিয়ে ভাগ যাবে। এবারে 5 দিয়ে ভাগ যাবে কখন, যখন শেষে 0 বা 5 থাকবে। দেখো এবার তিনটা অপশনের শেষে 5 0 আছে, তার মানে তিনটা অপশন হতে পারে, কিন্তু অপশন সিটা হবে না, কারণ এর শেষে 0 বা 5 নেই। হলো, এবারে 5 দিয়ে চেক হয়ে গেলো। এবারে 7 দিয়ে চেক করো, 7 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে দেখো, দেখো 7 দিয়ে 43 ভাগ যাচ্ছে না, মানে 430 ভাগ যাচ্ছে না, 7 দিয়ে 400 ভাগ যাচ্ছে না, 7 দিয়ে একমাত্র 42টাই ভাগ যাচ্ছে। তাহলে এখান থেকেই আমরা বলতে পারি সিম্পল অপশনটা দেখেই যে অপশন এ হয়ে যাবে আমাদের অ্যান্সার, কারণ 420 7 দিয়ে ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে, তাহলে 420 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? আমরা সিম্পল কোনো অঙ্কই করলাম না, আমরা শুধু 35 দিয়ে অপশনগুলোকে ভাগ করে দেখলাম, ব্যাস আমাদের উত্তর বেরিয়ে গেল। বোঝা গেল? তো এটাই ছিল ট্রিক। সব অঙ্ক সবসময় যে আমাদেরকে করেই দেখতে হবে ওরকম কোনো মানে নেই, আমাদেরকে অঙ্কটা দেখতে লাগবে, বুঝতে হবে, অপশনগুলো দেখতে লাগবে, যেটা সহজে হয়, যেটা তাড়াতাড়ি হয়, সেটা আমাদেরকে করতে লাগবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়লো। 17 বার খেলার পর তার রানের গড় কি হলো? ঠিক আছে, কি বলেছে, একজন ক্রিকেটার সে 16 বার মানে 16টা ইনিংস খেলেছে, 16টা ইনিংস খেলার পর তার রানের গড় কিছু একটা ছিল। এবারে 17তম ইনিংসে সে 85 রান করার ফলে কি হলো, তার 16তম ইনিংস অবধি যা রানের গড় ছিল তার থেকে 3 রান গড়ে বেড়ে গেল। এবারে বলেছে তাহলে এই 17তম ইনিংসের শেষে, 17তম ইনিংসের পরে তার রানের গড় কত হয়েছে সেটা বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি যে 16তম ইনিংস অবধি বা 16টা ইনিংস অবধি তার রানের গড় ছিল এক্স, হলো, তার মানে এখন আমরা বলতে পারি তার মানে 16টা ইনিংসে তার মোট রান কত ছিল, গড় যদি এক্স হয় তাহলে মোট রান হবে 16x, মানে 16 ইন্টু এক্স, হলো। এইবারে 17তম ইনিংসে সে কত রান করেছে, 85 রান, তাহলে 17তম ইনিংসে করেছে 85 রান, হলো। এবারে 17তম ইনিংসে 85 রান করার ফলে তার কি হয়েছে, তার গড় 3 রান বেড়ে গেছে, তার মানে এখন তার গড় কত, এখন তার গড় হবে x+3, এখন তার গড় কত x+3। তাহলে আমরা এটা বলতে পারি না যে এই 16তম ইনিংসের যে রান মানে 16x, তার সাথে যদি আমরা 17তম ইনিংসের রান যোগ করি, মানে 85 রান যোগ করি, সেটাই সমান সমান হয়ে যাবে এই 17 গুণ 17তম ইনিংসের পরে যেটা গড় রান সেটা। মোট রান তো এটাও মোট রান, এটাও মোট রান, এটা 17তম ইনিংস পরে মোট রান, এটাও 17তম ইনিংস পরে মোট রান, দুইটা সমান। এখান থেকে এক্স এর ভ্যালু বের করি, কত হবে 16x প্লাস 85 ইজিক্যাল টু 17x প্লাস 51, 85 এই 51টা এদিকে আনো মাইনাস 51 ইজিক্যাল টু 17x এই 16টা ওদিকে নিয়ে যাও মাইনাস 16x। তাহলে দেখো কি হলো, এখান থেকে বিয়োগ করো, কত হবে 4, এখানে হবে 3, 34 ইজিক্যাল টু এক্স। তাহলে এক্স এর মান কত হয়ে গেল, এক্স এর মান হয়ে গেল 34, এক্স এর মান কত হয়ে গেল 34। আমাদের তো এক্স এর মান চাইনি, আমাদের কি চেয়েছি, 17 বার খেলার পর তার রানের গড় কত ছিল, এক্স ছিল কি, এক্স হলো 16 বার খেলার পর তার রানের গড়, আর 17 বার খেলার পর তার রানের গড় কত ছিল x+3। তাহলে 17তম ইনিংস খেলার পর তার রানের গড় কত হবে x+3, মানে হচ্ছে 34 + 3 মানে হচ্ছে 37। ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এখানে আমি তোমাদেরকে এতটা লিখে লিখে করাচ্ছি, তোমাদের কিন্তু এতটা লিখে করার কোনো প্রয়োজন নেই, তোমরা যে যতটা পারবে সেই শর্টকাটে করবে, এতগুলো স্টেপ লেখার দরকার নেই, স্টেপ জাম্প করলে স্টেপ জাম্প তোমরা করবে। বোঝা গেল? তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 8 জন মানুষের গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পায় যদি 21 এবং 23 বছর বয়স্ক দুজন মানুষের পরিবর্তে একই বয়সের দুজন মানুষকে অন্তর্ভুক্ত করা হয়,
নতুন অন্তর্ভুক্ত মানুষ দুটির বয়স কত? ঠিক আছে, কয়জন আছে? 8 জন। 8 জন মানুষ আছে, তার মধ্যে থেকে বেরিয়ে চলে গেছে কয়জন? এই যে 21 বছরের একজন, 23 বছরের একজন। 21 বছর প্লাস 23 বছর, মানে টোটালে এখানে এই 44 বছর বয়স বেরিয়ে গেছে এখান থেকে। 44 বছর বয়স বেরিয়ে গেছে। এবারে কি বলেছে যে এই 44 বছরের দুজনের পরিবর্তে 44 বছরের বয়সের দুজন চলে গেছে, মানে একজন 21 বছরের, একজন 23 বছরের, মোট 44 বছর। ঠিক আছে, বলছে এই দুজনের পরিবর্তে নতুন দুজন এসছে। নতুন দুজন আসার ফলে কি হয়েছে, তাদের গড় 2 বছর বৃদ্ধি পেয়েছে। এবারে দেখো, গড় যদি সেম রাখতে হতো, যদি বাড়াতে না হতো, তাহলে যে নতুন দুজন এসছে সেই নতুন দুজনকে নিশ্চয়ই 44 বছর নিয়ে আসতো। যদি গড় অপরিবর্তিত রাখতে হতো, বা গড় যদি বাড়াতেও হতো না, কমাতেও হতো না, কিছু না করতে হতো, তাহলে সেই নতুন দুজনকে 44 বছর নিয়ে আসতে হতো। এইবারে 44 বছর নিয়ে আসতে হতো। এইবারে কিন্তু ওরা কি করেছে, 44 বছর তো নিয়ে এসছে, তার সাথে সাথে এক্সট্রা আরো কয়েক বছর নিয়ে এসছে, যার ফলে কি হয়েছে, গড় সবারই 2 বছর করে বেড়ে গেছে। এবারে এক একজনের যদি 2 বছর করে বাড়ে, তাহলে আট জনের কত বছর বাড়বে? 16 বছর বাড়বে। তাহলে তারা 44 বছরের সাথে সাথে এক্সট্রা আরো 16 বছর নিয়ে এসেছিল। তাহলে তারা মোট কত বছর নিয়ে এসেছিল? 6 4 10, 10 শূন্য হাতে থাকবে 1, 4 একে 5, 4 কে 6। তার মানে তারা মোট 60 বছর নিয়ে এসেছিল। তারা মোট কত বছর নিয়ে এসেছিল? 60 ইয়ার্স। এবারে কি বলেছে দেখো, যে দুজন মানুষ কিন্তু একই বয়সের, তার মানে দুজনের যদি বয়স 60 হয়, তাহলে একজনের বয়স কত হবে? যেহেতু একই বয়সের, তাহলে এক একজনের বয়স হবে 30 বছর করে। এক একজনের বয়স হবে কত? 30 বছর করে। তাহলে নতুন অন্তর্ভুক্ত মানুষ দুটির বয়স কত? নতুন অন্তর্ভুক্ত মানুষ দুটির বয়স 30 বছর, মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়। যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায়, তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে? ঠিক আছে, দেখো এখানে অঙ্কটা দেনি, খুব সুন্দর একটা অঙ্ক। ঠিক আছে, আমাদেরকে এখানে ইকুয়েশনটা, আমাদের এখানে সমীকরণটা বের করতে লাগবে। ঠিক আছে, WBPSI প্রিলিমস 2020-তে এসেছিল এটা। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক। ঠিক আছে, আমাদের অঙ্কটা করতে হবে না, সলভ করতে হবে না, আমাদেরকে সমীকরণটা বা আমাদের ইকুয়েশনটা বের করতে হবে। ঠিক আছে, কি বলেছে, এম সংখ্যক মানুষ আর দামে কিনতে সম্মত হয়েছে। বলেছে একটা ধরে নাও এম জন মানুষ বা 10 জন মানুষ বললো যে আমরা ভাই এই 800 টাকা দিয়ে একটা জিনিস আছে, এই জিনিসটা আমরা 800 টাকা দিয়ে কিনে নেবো। ঠিক আছে, এরকম বলেছে। তাহলে এক একজনের ভাগে কত টাকা করে পড়তেছে? যদি মোট দাম হয় আর লোক সংখ্যা থাকে এম, তাহলে এক একজনের ভাগে দাম পড়তেছে আর বাই এম। এক একজনের ভাগে এটা দাম পড়তেছে, মানে এক একজনকে এই টাকাটা দিতে হবে। হলো? এইবারে কি বলেছে, তাদের মধ্যে থেকে 4 জন মানুষ চলে গেল, তাহলে এখন মানুষের সংখ্যা কত হয়ে গেল? এখন মানুষের সংখ্যা তার মানে হয়ে গেল M-4। হলো? এইবারে যদি ওই একই জিনিস কিনে, মানে আর জিনিসটাই যদি কিনে, তাহলে এখন এক একজনকে কত টাকা দিতে হবে? তার মানে M-4, আর বাই M-4 করে দিতে লাগবে। এবারে কি বলেছে, যে তবে ওই জিনিসটা কিনতে প্রত্যেকে কত টাকা বেশি দিতে হবে। দেখো, এখন যদি 700 টাকার জিনিসটা বা 800 টাকার জিনিসটা আমরা 10 জন মিলে কিনি, তখন প্রত্যেককে যত টাকা করে দিতে হবে, সেই জিনিসটা 700 বা 800 টাকা দামের জিনিসটাই যদি আমরা 10 জনের পরিবর্তে 6 জন কিনি, তাহলে বেশি টাকা দিতে হবে কিনা? নিশ্চয়ই বেশি টাকা দিতে হবে। তো বলেছে কত টাকা বেশি দিতে হবে। তার মানে আমরা সিম্পলি এইখান থেকে এটা মাইনাস করে দেবো, তাহলে বেরিয়ে যাবো কত টাকা বেশি দিতে লাগবে। তার মানে আমরা যদি এখান থেকে মাইনাস করে দিই যে আর বাই M-4 মাইনাস করে দেবো আর বাই এম, তাহলেই বেরিয়ে যাবে। দেখো সমাধান করলে কি হবে, নিচে হয়ে যাবে M-4, উপরে কি হয়ে যাবে। দেখো আমাদের উপরে করার প্রয়োজন নেই, আমরা নিচেরটা থেকেই কিন্তু আমরা উত্তরটা বের করে দিতে পারতেছি। এখানে দেখো এটা কি হবে, তাহলে এখানে যদি আমরা করি, তাহলে এখানে হয়ে যাবে না M²-4m। তাহলে দেখো কোন অপশনে M²-4m আছে? অপশন বিতে। অপশন বিতে দেওয়া আছে M²-4m, তাহলে অপশন বিটাই হয়ে যাবে আমাদের উত্তর। বাকিগুলো আমাদের একটা বার উত্তর হবে না। তার মানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তোমরা যদি চাও, তোমাদের যদি কোথাও কনফিউশন থাকে, তাহলে তোমরা কিন্তু সলভ করে দেখতে পারো। এই যে গুণ করে দেখতে পারো, আর দিয়ে M-4 কে গুণ করবে, আবার মাইনাস দিয়ে আর দিয়ে এম কে গুণ করবে, এইভাবে করবে, দেখবে
এটাই আসবে 4r/m² - 4m। বোঝা গেল? তাহলে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, প্রথম 30টি অখণ্ড সংখ্যার যোগফল কত? প্রথম 30টি ন্যাচারাল নাম্বার, প্রথম 30টি ন্যাচারাল নাম্বারের যোগফল কত? প্রথম 30টি ন্যাচারাল নাম্বারের যোগফল কত? দেখো প্রথম 30টি ন্যাচারাল নাম্বারের যোগফলের সূত্র কি? প্রথম 30টি ন্যাচারাল নাম্বারের যোগফলের সূত্র হলো, এটা মনেই রাখবে, হ্যাঁ, যেহেতু বলে দিয়েছে, ন্যাচারাল নাম্বারের যোগফলের সূত্র হলো n ইন্টু n+1/2, এটা হয়ে গেল আমাদের সূত্র, যোগফলের সূত্র। তাহলে এখানে n কত? n মানে হচ্ছে লাস্ট সংখ্যাটা কত? কয়টা সংখ্যা? 30টা সংখ্যা। তাহলে এখানে n হয়ে গেল কত? 30। তার মানে 30 গুণ 30 যোগ 1/2, 2 দিয়ে কাটো 30কে, 15। এবারে 15 গুণ কত হয়ে যাবে? 30 আর 1-এ 31। এবারে 15 দিয়ে 31কে গুণ করো, 15 1-এ 15, 15-র 5 হাতে থাকবে, 15-র 5 হাতে থাকবে 1, 15 3 45 আর 1-এ 46। তার মানে 465 হয়ে যাবে আমাদের উত্তর। অপশন সি, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো খুবই সিম্পল অঙ্ক, তোমাদের খালি এটা মনে রাখতে হবে, n × n+1/2, এটা হয়ে গেল আমাদের প্রথম 30টি অখণ্ড সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার অ্যাকচুয়ালি স্বাভাবিক সংখ্যা হয়, হ্যাঁ, অখণ্ড সংখ্যা বলেছে, ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা হয়, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে এটা সূত্র, n × n+1/2। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো। দেখো কি বলেছে, প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? ঠিক আছে, প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? দেখো যখনই এরকম বলে দেবে না বিজোড় সংখ্যা, যখনই বলে দেবে প্রথম 15টি বিজোড় সংখ্যা, প্রথম 15টি বিজোড় সংখ্যা, প্রথম 15টি বিজোড় সংখ্যা মানে হচ্ছে এই 1 3 5, তারপর হচ্ছে 7, এরকম করে চলতে থাকবে। যত বলে দিবি, প্রথম 15টি বললো, প্রথম 21টি বললো, প্রথম 23টি বললো, জয়টা বলবে সেটাই হয়ে যাবে তার গড়। মানে এখানে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত হবে? 15। প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত হবে? 15। বোঝা গেল? কোনো কিচ্ছু করার দরকার নেই, এটা কিন্তু মনে রাখতে হবে, প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত হবে? 15। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো অঙ্কটা কিন্তু করার কোনো প্রয়োজনই হলো না, অঙ্কটা প্রশ্নটা দেখেই আমাদের উত্তরটা আমরা বের করতে পারলাম। কোনো সময় লাগলো কি? 1 সেকেন্ড ও 2 সেকেন্ডও সময় লাগবে না, খালি পড়তে যতটুকু সময় লাগবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। কি বলেছে, সচিন টেন্ডুলকারের 11 ইনিংসের একটি নির্দিষ্ট গড় রয়েছে, ঠিক আছে? 12তম ইনিংসে তিনি 120 রান করেছেন এবং এর ফলে তার গড় রান 5 বৃদ্ধি পেয়েছে, তার নতুন গড় কত? দেখো সেম টু সেম এর আগেই একটা অঙ্ক করলাম আমরা, ওই 16তম ইনিংস 17তম ইনিংসের, 16তম ইনিংসের একটা গড় ছিল, 17তম ইনিংসে 85 রান করার ফলে তার গড় 2 বৃদ্ধি পেয়েছে, 3 বৃদ্ধি পেয়েছে, সেই অঙ্কটা করলাম সেম টু সেম ওই অঙ্কটাই। দেখো WBPSI প্রিলিমস 2019 এসছে এই অঙ্কটা, তোমরা দেখতে পাচ্ছ তো, একটাই ভিডিও সেটে একটা কোশ্চেন দুবার রিপিট হচ্ছে, তোমরা প্রমাণই পেয়ে যাচ্ছ অঙ্ক কত রিপিট হয় WBP-তে। বোঝা গেল? তাহলে দেখো কি বললাম, 11তম ইনিংসের একটি নির্দিষ্ট গড় রয়েছে, 12তম ইনিংসের তার রান 120। 11তম ইনিংসের আমি ধরে নিলাম গড় এক্স, তার মানে 11তম ইনিংসে তার মোট রান কত? 11x, প্লাস 12তম ইনিংসে কত রান করেছে? 120। তার মানে মোট 12টা ইনিংসে মোট রান কত হয়ে গেল? 11x + 120 হলো। এবারে কি বলেছে, যে 12তম ইনিংসের পরে তার গড় রান 5 বৃদ্ধি পেয়েছে, তার মানে এখন তার গড় কত হবে? x + 5 হলো, x + 5 এটা হবে, তার মানে মোট রান কত হবে? তার মানে 12 × x + 5। তো এই দুটো সমান হবে কিনা? এটাও আমরা 12টা ইনিংসের পরের মোট রান, এটাও 12টা ইনিংসের পরের মোট রান, দুটো সমান। তাহলে দেখো সলভ করো কি হবে, 11x + 120 = 12x + 12 × 5 = 60। তাহলে দেখো কত হইলো, এই 120, এই 60টা দিকে আসলে -60 সমান সমান এই 12x, 11 একটা ওদিকে চলে গেলে -11x,
তাহলে এখান থেকে বলতে পারি 120 থেকে 60 চলে গেলে 60 ইকুয়াল টু এক্স, এক্স এর মান কত 60। ঠিক আছে, আমাদের তো 60 চাইনি, আমাদের চেয়েছে তার নতুন গড় কত হবে 12তম ইনিংসের পরে। তার মানে 60 ছিল আগে, এখন কত হয়েছে এক্স প্লাস 5, মানে 60 প্লাস 5 কত হবে 65। তার মানে এখন হবে 65, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এখন তার গড় কত 65। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 13টি দ্রব্য 70 টাকা প্রতি দ্রব্য, 15টি দ্রব্য 60 টাকা প্রতি দ্রব্য এবং 12টি দ্রব্য 65 টাকা প্রতি দ্রব্য দরে কেনে। প্রতিটি দ্রব্যের গড় দাম কত? প্রতিটি দ্রব্যের গড় দাম কত? ঠিক আছে, এবার দেখো তোমরা এটাকে দুই ভাবে করতে পারো। প্রথমত কি, প্রথমত 13টি দ্রব্যের প্রতিটা 70 টাকা দরে কিনে, তার মানে 13টা দ্রব্যের মোট কত টাকা হচ্ছে সেটা বের করতে পারো। 15টা দ্রব্যের মোট কত টাকা হচ্ছে সেটা বের করতে পারো। 12টা দ্রব্যের কত টাকা হচ্ছে সেটা বের করতে পারো। সেটা বের করবে, সেটা বের করে যেটা হবে সেটাকে ভাগ করে দেবে এই 15 আর এদিকে হয়ে গেল তোমার 13 আর 12, 13 আর 12 25, 25 15 40, 40 দিয়ে ভাগ করে দেবে, 40 দিয়ে ভাগ করে দিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। বোঝা গেল? কিন্তু আমরা এইভাবে করব না, আমরা কি করব, একটু সহজভাবে করার চেষ্টা করব। কিভাবে সহজভাবে করার চেষ্টা করব, দেখো কিভাবে সহজভাবে করার চেষ্টা করব। দেখো কি করব, আমরা 13টা দ্রব্য 70 টাকা দিয়ে কিনে, 15টা দ্রব্য 60 টাকা দিয়ে কিনে, 12টা দ্রব্য 65 টাকা দিয়ে কিনে। আমরা লিখে নিচ্ছি 13টা কিনে কত টাকা দিয়ে 70 টাকা, 15টা 60 টাকা, 12টা 65 টাকা। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে 40টা দ্রব্যেরই গড় হলো কত 65, আমি ধরে নিচ্ছি 40টা দ্রব্যের গড় হলো 65। এইবারে তার মানে এই 13টাতে, তার মানে এই 13টা দ্রব্য যে আছে যেটা 70 টাকা করে কিনছে, 13টা দ্রব্য যে 70 টাকা করে কিনছে, তার মানে এখানে প্রত্যেকটাতে 5 টাকা করে বেশি আছে, প্রত্যেকটাতে 5 টাকা করে বেশি আছে, ঠিক কিনা? তাহলে প্রত্যেকটাতে যদি 5 টাকা করে বেশি থাকে, তার মানে 13টাতে মোট কত টাকা বেশি আছে, 13টাতে মোট 13 5 65 টাকা, 13টাতে মোট 65 টাকা বেশি আছে, মোট 65 টাকা বেশি আছে। আবার এই 15টাতে দেখো 15টা তো 60 টাকা করে কিনছে, তার মানে 5 টাকা করে কম কিনছে, তার মানে এই 15টাতে কত টাকা আমার কম লেগেছে, 15টাতে 5 টাকা করে যদি লাগে 15 5 75, তার মানে 75 টাকা করে আমার 75 টাকা আমার কম লেগেছে, 75 টাকা আমার কম লেগেছে। বোঝা গেল? এতটুকু বোঝাতে পারলাম তো? এই 13টাতে যদি আমার 65 টাকা বেশি লেগেছে, তার মানে 15টাতে 75 টাকা কম লেগেছে, তাহলে মোটের উপরে আমার কত লেগেছে দেখো, এখানে 65 টাকা বেশি, এখানে 75 টাকা কম, তাহলে মোটের উপরে আমার -10 টাকা, মানে 10 টাকা কম লেগেছে। 10 টাকা কম লেগেছে যখন আমি এইটা হিসাব করলাম, এটা তো আমি ধরে নিয়েছি 12টা 65 টাকা, 65 টাকা আমি গড় ধরেছি। ঠিক আছে, তার মানে দেখো, তার মানে গড় হচ্ছে আমার কি, গড় কিন্তু আমার তার মানে অ্যাকচুয়ালি 65 এলো না, কারণ কি এখানে মাইনাস আমার 10 চলে আসলো, তার মানে কি গড় এখানে আমার 65 টাকা হবে না, এখান থেকে কি হবে মাইনাস আরো 10 টাকা হবে, মাইনাস আরো 10 টাকা হবে। এবারে মাইনাস এই 10 টাকা যা আছে, এই 10 টাকা কতজন থেকে মাইনাস হয়ে যাবে, মোটটা থেকে, মোট কতজন আছে 40 জন, এই 40 জন থেকে যদি 10 টাকা করে মাইনাস হয়, প্রত্যেকের ভাগে কত টাকা করে পড়বে, 10কে ভাগ করো 40 দিয়ে, 0 0 কাটো, 1/4 মানে 0.25, তাহলে এই 0.25টাই এই যেটা আমরা গড় ধরে নিয়েছি সেটা থেকে হবে না, সেটা থেকে কম হবে, যেহেতু এখানে -10 আছে, তার মানে 65 থেকে 0.25 মাইনাস চলে গেলে কত হবে 64.75, 64.75, যেটা আছে অপশন ডি তে। তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? দেখো তোমাদের এই অঙ্কটা এই মুহূর্তে কঠিন মনে হতে পারে, কিন্তু তোমরা যখন অঙ্কটা ভালো করে বুঝবে তখন কিন্তু অঙ্কটা খুব কঠিন মনে হবে না। তোমরা অঙ্কটা ভালো করে বারবার ভিডিওটা দেখো, ভিডিওটা বারবার রিপিট করে করে প্লে করো আমি কি করলাম, তারপরে তোমরা কিন্তু অঙ্কটা বুঝতে পারবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি।
দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর ও 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। ওই 2 জন মহিলার গড় বয়স কত? 2 জন মহিলার গড় বয়স কত? সিম্পল। এই অঙ্কটাও আমি একটু আগে তোমাদেরকে এই ভিডিওতেই করালাম, এই টাইপেরই অঙ্ক, এখানেও 8 জন। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে করবো অঙ্কটা। 8 জন থেকে 2 জন বেরিয়ে গেল, কত কত বছরের? 35 বছর আর 45 বছর, 35 বছর আর 45 বছর, তাহলে মোট কত বছর বেরিয়ে গেল? মোট 80 বছর বেরিয়ে গেল। এইবারে ওর বদলে 2 জন মহিলা এলো, একজন পুরুষ একজন মহিলা বেরিয়ে গেল, আর 2 জন পুরুষ বেরিয়ে গেছে, এবার 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা এলো। এবার 2 জন মহিলা যদি আসতো, তাদের বয়সের গড় যদি অপরিবর্তিত থাকতো, তাহলে সেই 2 জন মহিলাকে এই 80 বছর নিয়েই আসতে হতো, এই 80 বছর নিয়ে আসতে হতো, তাহলে তাদের গড়ের কোনো পরিবর্তন হতো না। কিন্তু কি বলেছে, যে এই যে 2 জন মহিলা এসছে, তার ফলে তাদের গড় 2 বছর করে বেড়ে যায়। তার মানে এই মহিলা দুটা 80 বছর তো আনছি, তার সাথে সাথে এক্সট্রা কিছু বয়স নিয়ে এসছে। এক্সট্রা কত বছর বয়স নিয়ে এসছে? এক্সট্রা বয়স নিয়ে এসছে যাতে প্রত্যেকে 2 বছর করে পায়। তার মানে একজনের যদি 2 বছর বাড়ে, তাহলে 8 জনের কত বছর বাড়বে? 16 বছর। তার মানে সেই 2 জন মহিলা এক্সট্রা 16 বছর নিয়ে এসছে, তাহলে তারা মোট কত বছর নিয়ে এসছে? তার মানে তারা মোট 96 ইয়ার্স, 96 বছর নিয়ে এসছে। হলো, এবারে 96 বছর তোরা 2 জন মিলে নিয়ে এসছে, তার মানে এক একজনে গড়ে কত নিয়ে আসছে? সিম্পলি 96 কে 2 দিয়ে ভাগ করে দাও, 2 4 8, 2 8 16, 48 বছর। তার মানে এক একজন মহিলা 48 বছর করে নিয়ে এসছে, তাদের বয়সের দুজনের গড় কত? 48 বছর, যেটা দেওয়া আছে অপশন বি তে। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে x1 x2 ডট 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 দিয়ে x10 রাশিগুলির গড় যদি 20 হয়, তাহলে x1 প্লাস 4 x2 প্লাস 4 ডট ডট দিয়ে x10 প্লাস 4 রাশিগুলির গড় কত হবে? দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো এইখানে x1 x2 x10 এইসব দেখে কোনো তোমাদের ঘাবড়ে যাওয়ার প্রয়োজন নেই, তোমাদের কোনো ঘাবড়ে যাওয়ার প্রয়োজন নেই, খুবই সিম্পল সোজা একটা অঙ্কটা। কি দেখো, প্রত্যেকটা রাশি যে এখানে দেওয়া আছে তার গড় কত? 20। এখানেও যে দেওয়া আছে প্রত্যেকটা রাশি, দেখো এখানকার রাশিগুলাই কিন্তু এখানে দেওয়া আছে, কিন্তু কি প্রত্যেকটা রাশির সাথে কি দেওয়া আছে? শুধু +4 দেওয়া আছে। প্রত্যেকটা রাশির সাথে কি দেওয়া আছে? +4। আমি তোমাদেরকে প্রথম ভিডিওটাতেই বলেছিলাম যে প্রত্যেকটা রাশির সাথে যদি প্লাস করা হয়, সে যে কিছু হতে পারে, কোনো কিছু যদি প্লাস করা হয়, কোনো কিছু যদি মাইনাস করা হয়, কোনো কিছু যদি গুণ করা হয়, কোনো কিছু যদি ভাগ করা হয়, তাহলে কি হবে? যা করা হবে প্রত্যেকটা রাশির সাথে গড়ের সাথেও সেটাই হবে। এবারে এখানে যদি প্রত্যেকটা রাশির সাথে 4 যোগ করা হয়, তাহলে আমাদের গড় কি হবে? গড়ের সাথেও আমাদের 4 যোগ করতে হবে, তাহলে তখন আমাদের গড় কত হয়ে যাবে? তখন আমাদের গড় হয়ে যাবে 24। যদি আগের গড় ছিল 20, প্রত্যেকটা রাশির সাথে 4 যোগ করলে গড় হয়ে যাবে 24। বোঝা গেল? তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো দেখো এরপরে কি আছে, এরপরে এই যে 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক তোমরা নিজেরা করবে। ঠিক আছে, এই 3টা অঙ্ক তোমরা নিজেরা করে কমেন্টে এর উত্তরগুলা লিখবে। ঠিক আছে, এই 3টা অঙ্ক আমি করলাম না, কারণ এই 3টা অঙ্ক তোমাদের তোমরা যদি নিজেরা করো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এই অঙ্কটা। আমি তোমাদেরকে কিন্তু এই 3টা অঙ্ক করলাম না, তোমরা ফাটাফট এই 3টা অঙ্ক করতে তোমার মোটামুটি 2 মিনিটও সময় লাগবে না, 2 মিনিট সময় লাগবে না, 2 মিনিটের মধ্যে তোমরা এই 3টা অঙ্ক করে কমেন্টে কিন্তু এই 3টা অঙ্কের অ্যান্সার আমাকে জানাতে পারো। ঠিক আছে, টাইমটা দেখে নেবে, টাইমটা 2 মিনিটের মধ্যেই লাগছে কিনা। 3টা অঙ্ক করতে 2 মিনিটও সময় লাগবে না আশা করি। ঠিক আছে, তো দেখো তাহলে এটাই ছিল আজকের ভিডিও শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।